প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে আবুল মনসুর আহমেদ রচিত আদুভাই গল্প নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় আদুভাই গল্পের দ্বিতীয় অংশ, অর্থাৎ কালকে যতটুকু আলোচনা করেছিলাম তার পরবর্তী অংশ আলোচনা করব আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা আদুভাই গল্পের যতটুকু পড়েছিলাম তার সংক্ষেপ ছিল এরকম যে আদুভাই নামের একজন বেশি বয়স্ক মানুষ যিনি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছেন। তো বেশি বয়সে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করার কারণ এই যে তিনি বহুকাল ধরে, অনেক বছর ধরে তিনি একই শ্রেণীতে অর্থাৎ সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছেন এবং এতটা আগে থেকেই তিনি সপ্তম শ্রেণীতে পড়ছেন যে কবে থেকে তিনি সপ্তম শ্রেণীতে উঠেছিলেন সে ইতিহাস কারো মনে নেই, কিংবা সপ্তম শ্রেণীর আগে তিনি যে অন্য কোনো ক্লাসে কখনো পড়েছিলেন এই ইতিহাস কেউ বলতে পারে না। অর্থাৎ অনেক দিন ধরেই তিনি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছেন। তো আমাদের গল্পকথক বা গল্প লেখক আবুল মনসুর আহমদ যখন তিনি সপ্তম শ্রেণীতে এই স্কুলে ভর্তি হন, তো আদু ভাইয়ের সঙ্গে সহপাঠী হন। তো তখন আমরা আদু ভাইয়ের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি যে আদু ভাই এই যে বারবার একই ক্লাসে থাকছেন, তিনি প্রমোশন পাচ্ছেন না অষ্টম শ্রেণীতে। তো এই জন্য অনেকেই তার পাশের অনেক মানুষ কিংবা তার বন্ধুরা তাকে পরামর্শ দিয়েছিল যে সে যেন শিক্ষকের কাছে গিয়ে নম্বরটা বাড়িয়ে নেয়, যে যে নম্বরের বিষয়ে নম্বর শর্ট আছে সেগুলো যেন বাড়িয়ে নেয়। কারণ অনেক খারাপ ছাত্র শিক্ষককে সুপারিশ নিয়ে কিংবা নকল করে তো প্রমোশন নিয়ে চলে যাচ্ছে। তখন আদু ভাই বলেছিল যে না, এভাবে প্রমোশন নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে অন্যায়। আর যেদিন আদু ভাই দক্ষ হবে সব বিষয়ে সে পাকা হয়ে উঠবে, তখন তার প্রমোশন এমনিতেই হবে। সুতরাং অন্যায় করে প্রমোশন নেওয়ার পক্ষে আদু ভাই ছিলেন না। তারপরে আমরা দেখেছিলাম যে আদু ভাই নিয়মিত বিদ্যালয়ে যেতেন এবং তার চরিত্র অনেক ভালো ছিল এবং এই দুইটা বিষয়ে সে সবসময় বাৎসরিক যেই পুরস্কার বিতরণী সভা হয় স্কুলে, সেখানে তিনি এই দুইটা বিষয়ে পুরস্কার পেতেন। একটা হচ্ছে নিয়মিত স্কুলে আসার জন্য, আর একটা হচ্ছে ভালো চরিত্রের জন্য। তিনি নিয়মিত স্কুলে যাওয়া ব্যাখ্যা করতে এখানে বলা হয়েছে এরকম যে ঝড় বৃষ্টি অসুখ বিসুখ কোনো কিছু আদু ভাইকে স্কুল থেকে দূরে রাখতে পারতো না। অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আদু ভাই বিদ্যালয়ে যেতেন। তো এইটুকু আমরা দেখেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব আদু ভাই গল্পের দ্বিতীয় অংশ। তো চলো শুরু করা যাক গল্পের দ্বিতীয় অংশ। ডিসেম্বর মাস, সব ক্লাসের পরীক্ষা ও প্রমোশন হয়ে গিয়েছে। প্রথম বিবেচনা, দ্বিতীয় বিবেচনা, তৃতীয় বিবেচনা ও বিশেষ বিবেচনা ইত্যাদি সকল প্রকারের বিবেচনা হয়ে গিয়েছে। বিবেচিত প্রমোশন প্রাপ্তের সংখ্যা অন্যান্য বারের ন্যায় সেবারও পাশ করা প্রমোশন প্রাপ্তের সংখ্যার দ্বিগুণেরও ঊর্ধ্বে উঠেছে। তো এইটুকুতে যেটা বলছে যে ডিসেম্বর মাস, অর্থাৎ আমরা জানি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সমাপনী অর্থাৎ শেষ মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, অর্থাৎ বার্ষিক পরীক্ষা শেষ হয়ে এই মাসে ফলাফল প্রদান করা হয়। তো স্কুলের পরীক্ষার সব শেষ, তোমার ফলাফল দেওয়া হয়ে গিয়েছে এবং প্রথম বিবেচনা বলতে বোঝায় যারা সব বিষয়ে পাশ করে তারা তো অটোমেটিক প্রমোশন পায় এবং যারা এক বিষয়ে ফেল করে, অর্থাৎ প্রমোশন পাওয়ার যোগ্য না কিন্তু এক বিষয়ে ফেল করার কারণে, তো তাদেরকে বিবেচনা করে তাদেরকে প্রমোশন দিয়ে দেওয়া হয় যেহেতু মাত্র একটা বিষয়ে ফেল করেছে। তো অনুরূপভাবে যারা একের বেশি বিষয়ে ফেল করে, দুই বিষয়ে, তাদেরকে এরকম বিবেচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিবেচনা। তো এইভাবে তিন বিষয়ে ফেল করলে তৃতীয় বিবেচনা করে পাশ করে দেওয়া হয়, প্রমোশন দেওয়া হয় এবং তিন বিষয়েরও বেশি যদি ফেল করে তাহলেও অনেক সময় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান চাইলে তাকে বিশেষ বিবেচনা করে পাশ করিয়ে দেওয়া হয়। তো এবং এইভাবে যে বিবেচনা করে প্রমোশন দেওয়া হয়, এই প্রমোশন প্রাপ্ত ছাত্রের সংখ্যা যারা লিগালি পাশ করেছিল, প্রমোশন পেয়েছিল সব বিষয়ে পাশ করে, তাদের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই বলছে যে পাশ করা বা প্রমোশন পাওয়া যে সংখ্যা ছাত্র, তাদের চেয়ে দ্বিগুণ সংখ্যা হয় যারা বিবেচনা নিয়ে পাশ করেছে। কিন্তু আদু ভাই এসব বিবেচনার বাইরে। তো আদু ভাই এসব বিবেচনার বাইরে বলতে বোঝাচ্ছে যে আদু ভাই এই বিবেচনা পাওয়ারও যোগ্য না। অর্থাৎ আদু ভাই যেহেতু সবগুলো বিষয়ে ফেল করে, তো যার কারণে তাকে কোনোভাবেই কোনো বিবেচনাতেই, সেটা প্রথম বিবেচনা, দ্বিতীয় বিবেচনা, তৃতীয় বিবেচনা বা বিশেষ বিবেচনাতেও তাকে পাশ করিয়ে দেওয়া সম্ভব না, প্রমোশন দেওয়া সম্ভব না। তো
তো এটা বোঝাতেই বলা হচ্ছে যে আদু ভাই এসব বিবেচনার বাইরে। কাজেই তার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দিয়ে আমরা টিউটোরিয়াল ক্লাস করছিলাম। ছাত্ররা শুধু শুধু স্কুল প্রাঙ্গণে জটলা করছিল। প্রমোশন পাওয়া ছেলেরা নিজেদের কীর্তি উজ্জ্বল চেহারা দেখাবার জন্য, না পাওয়া ছেলেরা প্রমোশনের কোনো প্রকার অতিরিক্ত বিশেষ বিবেচনার দাবি জানাবার জন্য। তো যেহেতু এখন ডিসেম্বর মাস, ক্লাস চলছে না, ফলাফল প্রস্তুত করা হয়েছে, তারপরেও স্কুল প্রাঙ্গণে ছেলেমেয়েদের অনেক ভিড় ছিল। এই ভিড়ের কারণ দুইটা। একটা হচ্ছে যে যারা প্রমোশন পেয়েছে তারা তাদের চেহারাটা বা তাদের আনন্দটা প্রকাশ করার জন্য, তাদের একটা বিশেষ ভাব নেওয়ার জন্য বা একটা নিজের কীর্তি দেখানোর জন্য তারা বিদ্যালয়ে আসে। আর যারা এখনও প্রমোশন পায়নি বা পায়নি, তারা প্রমোশন পাওয়ার জন্য বিশেষ তদবির করার জন্য বা আরও বিশেষ যেন বিবেচনা করা হয় সেটা কর্তৃপক্ষকে বোঝানোর জন্য। তো এই জন্য তারা বিদ্যালয়ে আসে। আর গল্পকথককে আসতে হয় কারণ গল্পকথক যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে, তার টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, তার বিশেষ ক্লাস চলছিল, তো এই ক্লাস করার জন্য আমাদের গল্পকথক তিনিও বিদ্যালয়ে আসেন। এমনি দিনে একটু নিরালা জায়গায় পেয়ে হঠাৎ আদু ভাই আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলাম। আদু ভাইকে আমরা সবাই মুরব্বি মানতাম, তাই তাকে ক্ষিপ্র হস্তে টেনে তুলে প্রতিদানে তার পা ছুঁয়ে বললাম, কি হয়েছে আদু ভাই, অমন পাগলামি করলেন কেন? তো এইরকম একটা সময় যখন বিদ্যালয়ে ক্লাস চলছে না, সবাই প্রমোশন পাওয়ার জন্য স্কুলে ভিড় করছে এবং কেউ যারা পাস করেছে বা প্রমোশন পেয়েছে তারা নিজেদের কীর্তি দেখানোর জন্য বিদ্যালয়ে ভিড় করছে। তো এইরকম একটা সময়ে আমাদের গল্পকথককে একা পেয়ে হঠাৎ তার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আদু ভাই। তো যেহেতু আদু ভাই বয়সে বড়, সবাই আদু ভাইকে সম্মান করে, মুরব্বী ভাবে। তো মুরব্বী হয়ে আদু ভাই যখন পায়ে হাত দিলেন গল্পকথকের, তখন সেটা গল্পকথক চমকে ওঠে এবং তিনি দ্রুত আদু ভাইকে পা থেকে তুলে নেন। ক্ষিপ্র হস্তে মানে খুব দ্রুততার সাথে আদু ভাইকে পা থেকে তুলেন এবং যেহেতু মুরব্বী হয়ে আদু ভাই গল্পকথকের পা ছুঁয়েছে, তাই সম্মান প্রদর্শন করার জন্য আমাদের গল্পকথক আদু ভাইয়ের পা ছুঁয়ে আদু ভাইকে প্রশ্ন করেন যে কি হয়েছে আপনার, অমন পাগলামি কেন করলেন? আদু ভাই আমার মুখের দিকে তাকালেন। তাকে অমন বিচলিত জীবনে আর কখনো দেখিনি। এই যে আদু ভাই পা ছুঁয়ে কান্নাকাটি করলেন, করার পর আদু ভাইকে যখন তোলা হলো, তুলে আদু ভাইয়ের মুখ দেখে বুঝতে পারলেন যে আদু ভাই খুবই বিচলিত, অর্থাৎ খুবই চিন্তিত। তার মুখে সর্বত্র অসহায়ের ভাব। তার কাঁধে সজোরে ঝাঁকি দিয়ে বললাম, বলুন কি হয়েছে? এই যে আদু ভাই কান্নাকাটি করছে বা চিন্তা করছে, হতাশ, তো আদু ভাইয়ের মুখের দিকে তাকিয়ে তখন গল্পকথক তাকে পাল্টা প্রশ্ন করলেন যে কি হয়েছে আপনার? আদু ভাই কম্পিত কণ্ঠে বললেন, প্রমোশন। আমি বিস্মিত হলাম, বললাম, প্রমোশন? প্রমোশন কি? আপনি প্রমোশন পেয়েছেন? তো আদু ভাই একটি মাত্র শব্দ উচ্চারণ করে, সেটা হচ্ছে প্রমোশন। তো এই শব্দ শুনে আমাদের গল্পকথক তখন বলেন যে কি আপনি কি প্রমোশন পেয়েছেন? না, আমি প্রমোশন পেতে চাই। ও, পেতে চান? সে তো সবাই চায়। এই যে আদু ভাই যখন বললেন গল্পকথককে যে না, সে প্রমোশন পায়নি আসলে, কিন্তু প্রমোশন পেতে চায়। তো এই কথা শুনে গল্পকথক বলেন, হ্যাঁ, প্রমোশন তো সবাই পেতে চায়। আদু ভাই অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত ও সংকোচজনিত পেঁচামোচড় দিয়ে যা বললেন, তার মর্ম এই যে প্রমোশনের জন্য এতদিন তিনি কারো কাছে কিছু বলেননি, কারণ প্রমোশন জিনিসটাকে যথাসময়ের পূর্বে এগিয়ে আনাটা তিনি পছন্দ করেন না। কিন্তু একটা বিশেষ কারণে এবার তাকে প্রমোশন পেতেই হবে। তো যখন গল্পকথক বললেন যে প্রমোশন তো সবাই চায়, তো এই কথা শুনে আদু ভাই একটু লজ্জিত হলেন এবং আহ, আহ, তিনি একটু লজ্জিতই হলেন, কারণ তিনি কখনো তো প্রমোশন প্রত্যাশা করেন না বা প্রমোশন তিনি চাননি এর আগে কখনোই। তো তারপর তিনি মূল ঘটনা খুলে বললেন এবং ঘটনার টা কি ছিল, যে কেন আদু ভাই এবার প্রমোশন চান, তার কারণটা তিনি এবার বলবেন। যে সে নির্জনতায়ও তিনি আমার কানের কাছে মুখ এনে সেই কারণটি বললেন। তা এই যে আদু ভাইয়ের ছেলে সেবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে, অর্থাৎ আদু ভাইয়ের একটা ছেলে আছে এবং ছেলে ষষ্ঠ শ্রেণী থেকে এবার ক্লাস 7-এ উঠেছে, প্রমোশন পেয়েছে। নিজের ছেলের প্রতি আদু ভাইয়ের কোনো ঈর্ষা নেই, কাজেই ছেলের সঙ্গে এক শ্রেণীতে পড়ার তার আপত্তি ছিল না। এখন যেহেতু তার ছেলে ক্লাস 7-এ উঠেছে,
সুতরাং আদু ভাইও ক্লাস 7-এ থাকলে তাকে একসঙ্গে ছেলের সঙ্গে পড়াশোনা করতে হবে। তো এই বিষয়ে আদু ভাইয়ের কোনো আপত্তি নাই, তিনি পড়তে রাজি, ছেলের সঙ্গে একই ক্লাসে পড়তে রাজি। কিন্তু আদু ভাইয়ের স্ত্রীর তাতে ঘোরতর আপত্তি আছে। কিন্তু আদু ভাইয়ের স্ত্রী এটা মানতে রাজি নয় যে তার স্বামী এবং তার ছেলে একই ক্লাসে পড়াশোনা করবে। ফলে হয় আদু ভাইকে এবার প্রমোশন পেতে হবে, নয়তো পড়াশোনা ছেড়ে দিতে হবে। তো আদু ভাইয়ের স্ত্রী একবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে হয় তাকে ক্লাস 8-এ প্রমোশন পেতে হবে, অথবা তাকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। পড়াশোনা ছেড়ে দিয়ে আদু ভাই বাঁচবেন কি নিয়ে? এখন পড়াশোনা যদি ছেড়েই দেয় তাহলে তো আদু ভাই বাঁচতে পারবেন না, কারণ পড়াশোনাকে তিনি অনেক ভালোবাসেন। তো এই কারণে আদু ভাই এত চিন্তিত, এত হতাশ যে তার কি করণীয়। সে তো আসলে প্রমোশন পায়নি, এবার এখন কি করা যায়। তো এটা নিয়েই আদু ভাই গভীর চিন্তিত। আমি আদু ভাইয়ের বিপদের গুরুত্ব বুঝতে পারলাম। তার অনুরোধে আমি শিক্ষকদের কাছে সুপারিশ করতে যেতে রাজি হলাম। তো আদু ভাই এই গল্পকথকের এসে এসব বলার কারণ যে আমরা জানি গল্পকথক ছিলেন ভালো ছাত্র, প্রতিষ্ঠানের সবচেয়ে ভালো ছাত্র। তো সে যদি শিক্ষককে আদু ভাইয়ের হয়ে অনুরোধ করে তাহলে হয়তো শিক্ষকরা সেটা বিবেচনায় নিতেও পারেন। তো এই আশা থেকে বা এই জায়গা থেকে আদু ভাই গল্পকথকের কাছে এসেছিলেন যে সে যেন তার হয়ে শিক্ষকদের কাছে অনুরোধ করেন। প্রথমে ফার্সি শিক্ষকের কাছে যাওয়া স্থির করলাম। তো গল্পকথক চিন্তা করলেন যে কোন স্যারের কাছে বা কোন শিক্ষকের কাছে আগে যাওয়া যায়। তো এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সবার আগে যাবেন ফার্সি শিক্ষকের কাছে। কারণ তিনি একদা আমাকে মোট 100 নম্বরের মধ্যে 105 নম্বর দিয়েছিলেন। তো আদু ভাই এই ফার্সি শিক্ষকের কাছে যাওয়ার কারণটা ছিল যে তিনি এই সাবজেক্টে একবার 100-র মধ্যে 105 পেয়েছিলেন। তো যেহেতু বেশি নম্বর পেয়েছিলেন, সুতরাং এই স্যার তাকে ভালোবাসবেন এবং এই শিক্ষকের কাছে সুপারিশ করাটা সবার আগে দরকার, তাহলে ফলাফলটা ইতিবাচক হতে পারে। তো যাই হোক, তো 100-র মধ্যে 105 নম্বর পাওয়ার পিছনে কারণ আছে। কারণটা কি দেখো, যে বিস্মিত হেডমাস্টার তার কারণ জিজ্ঞেস করায় মৌলভী সাহেব বলেছিলেন ছেলের সমস্ত প্রশ্নের শুদ্ধ উত্তর দেওয়ায় সে পূর্ণ নম্বর পেয়েছে। পূর্ণ নম্বর পাওয়ার পুরস্কার স্বরূপ আমি খুশি হয়ে তাকে 5 নম্বর বকশিস দিয়েছি। তো এখন 100-র মধ্যে 105 কিভাবে পাই দেখো, সেও এখন স্যারের যুক্তি, অর্থাৎ ফার্সি শিক্ষকের যুক্তি। তো যেহেতু এই ছেলেটি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, সুতরাং সে 100-তে 100 নম্বর পাবে, এবং সে যেহেতু 100-তে 100 নম্বর পেয়েছে, সুতরাং এই খুশি হয়ে আমি তাকে আরও 5 নম্বর দিয়েছি। এই মিলে মোট 105। অনেক তর্ক করেও হেডমাস্টার মৌলভী সাহেবকে এই কার্যের অসঙ্গতি বোঝাতে পারেনি, এবং হেড স্যার তাকে অনেক বুঝিয়েছিলেন মৌলভী স্যারকে যে এটা দেওয়া ঠিক না, 100-র মধ্যে 105 দেওয়া যাবে না, কিন্তু কোনোভাবেই তিনি শোনেননি। তিনি 100-র মধ্যে 105 নম্বরই দিয়েছিলেন। মৌলভী সাহেব আদু ভাইয়ের নাম শুনে জ্বলে উঠলেন। তো যখন আদু ভাইয়ের নামটা প্রস্তাব করা হলো, প্রস্তাব করলেন গল্পকথক, তখন এই আদু ভাইয়ের নাম শুনেই মৌলভী সাহেব জ্বলে উঠলেন। অমন বেতমিজ ও খোদার না ফরমান বান্দা তিনি কখনো দেখেননি বলে আস্ফালন করলেন, এবং অবশেষে টিনের বাক্স থেকে অনেক খুঁজে আদু ভাইয়ের খাতা বের করে আমার সামনে ফেলে দিয়ে বললেন, দেখো। তো যখনই আদু ভাইয়ের নাম করা হয় মৌলভী স্যারের কাছে, তখন তিনি সেটা রেগে যান এবং তিনি আদু ভাইকে বকা দেন, বলেন বেতমিজ। তো বেতমিজ শব্দের অর্থ হচ্ছে বেয়াদব বা যার ভদ্রতা জ্ঞান নেই, তো সেটা বলছেন। তো এবং খোদার না ফরমান বান্দা, অর্থাৎ আদু ভাইকে পছন্দ না এই মৌলভী সাহেবের। যদিও কিন্তু আমরা জানি আদু ভাই বেয়াদব না, এখানে সেই শব্দ যেভাবে ব্যবহার করা হয়েছে শব্দটা আসলে ওই রকম না, সে বেয়াদব না, কিন্তু আদু ভাইয়ের প্রতি রাগ বোঝাতে এখানে এই কথাগুলো আনা এসেছে আর কি। তো বলে আস্ফালন করলেন, এবং বকা দেওয়ার পরে শিক্ষক কি করলেন, টিনের বাক্স থেকে অনেক খুঁজে একটা খাতা বের করলেন, আদু ভাইয়ের পরীক্ষার যে খাতা, এটা বের করে গল্পকথককে দেখালেন। আমি দেখলাম আদু ভাই মোট 3 নম্বর পেয়েছে। তাহলে আদু ভাই এই বিষয়ে ফার্সি বিষয়ে পেয়েছে কত নম্বর? 3 নম্বর। আর 5 নম্বর কিন্তু 33। তবু হতাশ হলাম না, পাশের নম্বর দেওয়ার জন্য তাকে চেপে ধরলাম। তো গল্পকথক যেহেতু আদু ভাইয়ের বিপদটা বুঝতে পেরেছেন এবং আদু ভাইকে ভালোবাসেন, আর যেহেতু আদু ভাই ভালো ছাত্র, মানে ভালো মানুষ আর কি, এবং আদু ভাই কখনো প্রমোশনের জন্য কাউকে সুপারিশও করেন না, কিন্তু এবার তিনি ভীষণ বিপদে পড়েছেন। তো এই বিষয়গুলো বুঝতে পেরে
গল্পকথক শিক্ষককে তারপরেও চাপ দিচ্ছে না, এই 3 নম্বরকেই যেন পাশ করিয়ে দেওয়া হয় আরো বেশি গ্রেস দিয়ে। তো বড় দেরি হয়ে গিয়েছে, নম্বর সাবমিট করে ফেলেছেন, বিবেচনার স্তর পার হয়ে গিয়েছে ইত্যাদি সমস্ত যুক্তির আমি সন্তোষজনক জবাব দিলাম। তো শিক্ষক বলছিলেন বারবার, তিনি চাচ্ছিলেন না যে পাশ করে দেওয়া হোক, তিনি বলছিলেন যে এখন এখন আর হবে না, এখন দেরি হয়ে গেছে, রেজাল্ট দেওয়া হয়ে গেছে, নম্বর সাবমিট করা হয়েছে, জমা দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এখন আর সম্ভব না। তো এইসব বলছিলেন, কিন্তু এইসব সমস্যার উত্তর দিচ্ছিলেন এই গল্পকথক যে স্যার তারপরেও সম্ভব। আচ্ছা, তো তিনি বললেন, এবার শিক্ষক বলছেন যে তুমি কার জন্য কি অন্যায় অনুরোধ করছো, খাতাটা খুলেই একবার দেখো না। তো এইবার ফাঁসি শিক্ষক গল্পকথককে বলছেন যে তুমি এমন একটা স্টুডেন্টের জন্য অনুরোধ করছো তার খাতাটা একবার খুলে দেখো কি লিখেছে সে। আমি মৌলভী সাহেবকে খুশি করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও এবং অনাবশ্যক বোধেও খাতাটা খুললাম। দেখলাম ফার্সি পরীক্ষা বটে, কিন্তু খাতার কোথাও একটি ফার্সি হরফ নেই। তো মৌলভী সাহেব যেহেতু বারবার খাতা দেখতে বলছিলেন, সেজন্য গল্পকথক খাতাটা খুলে দেখলেন অনিচ্ছা থাকা সত্ত্বেও, কেননা গল্পকথক ভালো করেই জানেন আদু ভাই তো ভালো কিছু লিখবে না বা খাতা দেখে পাস করানো সম্ভব না। তো তারপরে শিক্ষককে খুশি করার জন্য সে খাতাটা খোলে। তো এই খুলে দেখলাম কি বলা আছে দেখো, যে ফার্সি পরীক্ষা বটে, কিন্তু খাতার কোথাও একটি ফার্সি হরফ নেই। তো ফার্সি পরীক্ষা অথচ খাতার মধ্যে একটা ফার্সি বর্ণও নেই, তার বদলে ঠাস বুননে বাংলা হরফে অনেক কিছু লেখা আছে, এবং খাতার ভিতর যা কিছু লেখা আছে বা অনেক কিছু লেখা আছে সেগুলো হচ্ছে সবই বাংলায় লেখা। তো কৌতূহল বসে পড়ে দেখলাম, এবং কি লেখা আছে এটা আগ্রহ হলো যে বাংলা সে কি লিখেছে ফার্সি পরীক্ষায়। তো তারপরে দেখা যায় কি লিখেছেন দেখেন, দেখো যে এই বঙ্গদেশে ফার্সি ভাষা আমদানির অনাবশ্যকতা ও ছেলেদের উহা শিখাবার চেষ্টার মূর্খতা সম্বন্ধে আদু ভাই যুক্তিপূর্ণ একটি থিসিস লিখে ফেলেছেন। তো আদু ভাই খাতায় লিখেছেন বিষয়টা এইরকম যে তিনি একটা যুক্তিসঙ্গত থিসিস, থিসিস মানে হচ্ছে তোমার গবেষণামূলক লেখা বা আলোচনামূলক লেখা। তো আদু ভাই লিখেছে একটা যে এই বাংলাদেশে ফার্সি ভাষা কি দরকার, ফার্সি ভাষা পড়ানোর কি দরকার, এবং সেটা শিখে সেটা ছেলেমেয়েদের শেখানোই বা কি দরকার। এই বাংলাদেশে ফার্সি ভাষা আমদানি করার দরকার নেই, এটা ছেলেমেয়েদের শেখানোর দরকার নাই, এটা একটা মূর্খতা, এটা অপ্রয়োজনীয়। তো আদু ভাই এই বিষয়ে একটা বিশাল রচনা লিখেছেন বা প্রবন্ধ বা থিসিস লিখেছেন। তো পড়া শেষ করে মৌলভী সাহেবের মুখের দিকে চাইতেই বিজয়ের ভঙ্গিতে বললেন, দেখেছো বাবা বেতমিজের কাজ, আমি নিতান্ত ভালো মানুষ বলেই 3টে নম্বর দিয়েছি, অন্য কেউ হলে রাস্টিকেটের সুপারিশ করতো। তো এইবার মৌলভী সাহেব বলছেন যে আমি খুব ভালো মানুষ বলেই তো তাকে তাও 3 নম্বর দিয়েছি, অন্য কেউ হলে তো স্কুল থেকেই বের করে দিত। যা হোক, শেষ পর্যন্ত মৌলভী সাহেব আমার অনুরোধ এড়াতে পারলেন না, খাতার উপর 3-এর পৃষ্ঠে 3 বসিয়ে 33 করে দিলেন। তো যাই হোক, অনেক অনুরোধ করার পর মৌলভী সাহেব কি করলেন, খাতার উপরে যেহেতু 3টা নাম্বার দিয়েছিলেন, তো 3-এর পাশে আর একটা 3 দিয়ে খাতার উপরে 33 করে দিলেন। আমি বিপুল আনন্দে অঙ্কের পরীক্ষকের বাড়ি ছুটলাম, যেহেতু ফার্সি বিষয়ে পাশ করানো গেল। এইবার আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে গল্পকথক চললেন অঙ্ক স্যারের বাসায়। সেখানে দেখলাম আদু ভাইয়ের খাতার উপর লাল পেন্সিলের একটি প্রকাণ্ড ভূমণ্ডল আঁকা রয়েছে। তো যখন অঙ্ক পরীক্ষকের বাসায় গেলেন গল্পকথক, গিয়ে দেখলেন আদু ভাইয়ের খাতার উপরে একটা প্রকাণ্ড ভূমণ্ডল অর্থাৎ গোল দাগ দেওয়া আছে। আদু ভাই শূন্য পেয়েছেন আসলে। ব্যাপারের গুরুত্ব বুঝেও আমার উদ্দেশ্য বললাম, যদিও বুঝতে পারলেন যে আদু ভাই শূন্য পেয়েছে, তারপরও তিনি অঙ্ক শিক্ষককে তার আসার কারণটা বলল। অঙ্কের মাস্টার তো হেসেই খুন। তো আদু ভাইয়ের সুপারিশের কথা শুনে বা আদু ভাইয়ের পাশ করিয়ে দেওয়ার কথা শুনে অঙ্ক মাস্টার খুব মজা পেলেন এবং তিনি হেসে উঠলেন। হাসতে হাসতে তিনি আদু ভাইয়ের খাতা বের করে আমাকে অংশ বিশেষ পড়ে শোনালেন। আদু ভাই অঙ্ক খাতা কি লিখেছে দেখো, যে তাতে আদু ভাই লিখেছেন যে প্রশ্নকর্তা ভালো ভালো অঙ্কের প্রশ্ন ফেলে কতগুলো বাজে ও অনাবশ্যক প্রশ্ন করেছেন, সেজন্য এবং প্রশ্নকর্তার ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে আদু ভাই নিজেই কতিপয় উৎকৃষ্ট প্রশ্ন লিখে তার বিশুদ্ধ উত্তর দিচ্ছে। এইরূপ ভূমিকা করে আদু ভাই যে সমস্ত অঙ্ক করেছেন, শিক্ষক মহাশয় প্রশ্নপত্র খাতা মিলিয়ে আমাকে দেখালেন যে
প্রশ্নের সঙ্গে আদু ভাইয়ের উত্তরের সত্যি কোনো সংস্রব নেই। সংস্রব মানে হচ্ছে সম্পর্ক নেই। তো বিষয়টা এরকম যে আদু ভাই তিনি এখানেও একটা প্রায় থিসিসমূলক লেখা লিখেছেন, এবং সেখানে লিখেছেন যে অঙ্ক শিক্ষক বা প্রশ্নকর্তা যিনি অঙ্ক প্রশ্ন করেছেন তিনি ভালো অঙ্ক বাছতে পারেননি। তিনি ভালো অঙ্কগুলো বাদ দিয়ে বাজে এবং যেগুলো দরকার নেই সেই অঙ্কগুলো পরীক্ষায় দিয়েছেন। সুতরাং এই অঙ্কগুলো আদু ভাই করবে না। তো আদু ভাই কি করেছে, সে তার পছন্দ মতো কিছু প্রশ্ন তৈরি করেছে এবং সেগুলোর উত্তর দিয়েছে, অর্থাৎ প্রশ্ন নিজেই করেছে, উত্তরও সে নিজেই দিয়েছে, যেটা মূল প্রশ্নের সঙ্গে কোনো মিল ছিল না। প্রশ্নপত্রের সঙ্গে মিল থাক আর নাই থাক, খাতায় লেখা অঙ্ক শুদ্ধ হলেই নম্বর পাওয়া উচিত বলে আমি শিক্ষকের সঙ্গে অনেক ধস্তাধস্তি করলাম। এখানে ধস্তাধস্তি করা মানে আসলে ধাক্কাধাক্কি করা নয়, এখানে অনুরোধ করা। তো গল্পকথার শিক্ষককে বারবার অনুরোধ করলেন যে স্যার হোক না, আদু ভাই ভিন্ন অঙ্ক করেছে, প্রশ্নের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু সে যে অঙ্কগুলা করেছে সেগুলো যদি শুদ্ধ হয় তাহলে তো নাম্বার দেওয়া দরকার। শিক্ষক মহাশয় যা হোক প্রমাণ করে দিলেন যে তাও শুদ্ধ হয়নি, অর্থাৎ আদু ভাই যে নিজে নিজে প্রশ্ন তৈরি করে উত্তর করেছে সেই অঙ্কগুলো শুদ্ধ হয়নি। সুতরাং পাশের নম্বর দিতে তিনি রাজি হলেন না। সুতরাং অঙ্কর স্যার পাশের নম্বর দিতে কোনোভাবেই রাজি হচ্ছেন না। তবে তিনি আমাকে এই আশ্বাস দিলেন যে অন্য সব সাবজেক্টের শিক্ষকদের রাজি করাতে পারলে তিনি আদু ভাইয়ের প্রমোশনের সুপারিশ করতে প্রস্তুত আছেন। তবে অঙ্ক স্যার তখন একটু আশ্বস্ত করলেই ভাবে যে যদি সব শিক্ষক যদি আদু ভাইকে প্রমোশন দিতে চান তাহলে তার কোনো আপত্তি থাকবে না, তিনিও প্রমোশন দিয়ে দিবেন। নিতান্ত বিষণ্ণ মনে অন্যান্য পরীক্ষকদের নিকটে গেলাম। সর্বত্র অবস্থা প্রায় একই রূপ। ভূগোলের খাতায় তিনি লিখেছেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যের চারদিকে ঘুরছে, এমন গাঁজাখুরি গল্প তিনি বিশ্বাস করেন না। অর্থাৎ আদু ভাই ভূগোল পরীক্ষার খাতায় লিখেছেন যে এই পৃথিবী গোল এবং এটা সূর্যের চারদিকে ঘোরে, এটা একটা গাঁজাখুরি কথা। তো এই গাঁজাখুরি গল্প তিনি বিশ্বাস করেন না। আবার ইতিহাস খাতায় কি লিখেছে দেখো আদু ভাই, যে ইতিহাস খাতায় তিনি লিখেছেন যে কোন রাজা কোন সম্রাটের পুত্র, এইসব কথার কোনো প্রমাণ নেই। অর্থাৎ এই যে ইতিহাসে আমরা বলি অমুক বাচ্চার ছেলে অমুক 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 অমুকের ছেলে অমুক শাহজাদা, তো এইগুলো আদু ভাই বিশ্বাস করেন না। তো তার কথা এগুলো কোনো প্রমাণ নাই কার ছেলে কে। আবার ইংরেজি খাতায় কি করেছে দেখো আদু ভাই, ইংরেজি খাতায় তিনি নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ছবি পাশাপাশি আঁকবার চেষ্টা করেছেন। অর্থাৎ ইংরেজি খাতায় তিনি কি করেছেন, একজন ইংরেজ লর্ড ক্লাইভ আর আমাদের বাঙালি শাসক যিনি বাংলার শাসক সিরাজউদ্দৌলা, তো দুইজনের ছবি এঁকেছেন পাশাপাশি। এবং অবশ্য কে যে সিরাজ কে যে ক্লাইভ নিচে না লেখা না থাকলে তা বোঝা যেত না। এবং ছবিটা এতই সুন্দর হয়েছে যে ছবি দেখে বোঝারই উপায় নাই যে কোনটা সিরাজ আর কোনটা ক্লাইভ, ভাগ্যিস ছবির নিচে লেখা ছিল। হতাশ হয়ে হোস্টেলে ফিরে এলাম। আদু ভাই আগ্রহ ব্যাকুল চোখে আমার পথ পারে চেয়ে অপেক্ষা করছিলেন। তো যেহেতু অবস্থা ভয়াবহ, কোনোভাবেই তাকে পাশ করে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কোথাও তারা যুক্তির সঙ্গে তো খাতায় উত্তর লিখেননি এবং বেশি নম্বরও তুলতে পারেননি। তো এই কারণে তিনি হতাশ হয়ে ফিরে এলেন গল্পকথক, তাকে প্রমোশন পাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হলেন। এবং আদু ভাই তার জন্য হোস্টেলে অপেক্ষা করছিলেন যে কখন গল্পকথক আসবে এবং তার জন্য কি খবর নিয়ে আসে, এই জন্য আগ্রহ চোখে তিনি অপেক্ষা করছিলেন। আমি ফিরে এসে নিষ্ফলতার খবর দিতেই তার মুখটি ফ্যাকাশে হয়ে গেল। তো যখন গল্পকথক এসে জানালে যে তিনি আসলে সফল হননি, ব্যর্থ হয়েছেন তাকে প্রমোশন পাওয়ানোর চেষ্টা করে, তো এই খবরটা দিতেই আদু ভাইয়ের মুখটা শুকিয়ে গেল। ফ্যাকাশে হয়ে যাওয়া মানে বিবর্ণ হয়ে যাওয়া, চিন্তিত হওয়া। তবে আমার কি হবে ভাই বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। যখনই তিনি খবরটা পেলেন যে তার প্রমোশন হবে না, তখন আদু ভাই খুব হতাশ হয়ে গেলেন এবং মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কিছু একটা করবার জন্য আমার প্রাণও ব্যাকুল হয়ে উঠল। তো আদু ভাইয়ের এই কষ্ট দেখে আসলে গল্পকথকের মনটা অনেক ব্যথিত। তো যার কারণে আদু ভাইয়ের জন্য কিছু একটা করার চেষ্টা তিনিও মন থেকে চাইলেন যে কিছু একটা করা দরকার। বললাম, তবে কি আদু ভাই আমি হেডমাস্টারের কাছে যাব? তো তখন গল্পকথক আদু ভাইকে বললেন যে আদু ভাই তাহলে আমি কি হেড স্যারের কাছে যাব সরাসরি? আদু ভাই ক্ষণিক আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে হঠাৎ বললেন, তুমি আমার জন্য যা করেছো সেজন্য ধন্যবাদ। হেডমাস্টারের কাছে তোমার গিয়ে কাজ নেই, সেখানে যেতে হয় আমিই যাব।
তখন আদু ভাই গল্পকথককে ধন্যবাদ জানালেন, যেহেতু সে আদু ভাইয়ের জন্য অনেক কষ্ট করেছে। তো সে এবং বলল যে সে হেড স্যারের কাছে তোমার যাওয়ার দরকার নেই, যদি যেতেই হয় সেখানে তাহলে আমিই যাব। হেডমাস্টারের কাছে জীবনে আমি কিছু চাইনি, এই প্রার্থনা তিনি আমার ফেলতে পারবেন না। তো যেহেতু আদু ভাই খুব ভালো মানুষ, সচ্চরিত্র, এবং নিয়মিত স্কুলে আসেন, তো আদু ভাইকে সবাই মোটামুটি ভালোবাসে, পড়াশোনার জন্য না হলেও অন্য কারণে তাকে ভালোবাসেন। তো এই আদু ভাই বলছিল যে সে তো হেড স্যারের কাছে কখনোই কোনোদিন কিছু চায়নি। তো সুতরাং আজকে যদি এই বিশেষ কারণে, এই অসুবিধার কারণে কিছু চেয়ে বসেন, তাহলে হয়তো শিক্ষক তাকে ফেরাবেন না, বলে তিনি হনন করে বেরিয়ে গেলেন। আমি একদৃষ্টে দ্রুত গমনশীল আদু ভাইয়ের দিকে চেয়ে রইলাম। তিনি দৃষ্টির আড়াল হলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মন দিলাম, এবং আদু ভাই হেড স্যারের যাওয়ার কথা বলে তিনি এখান থেকে বের হয়ে গেলেন, এবং আদু ভাইয়ের পথের দিকে তাকিয়ে থেকে তখন গল্পকথক আবার পরে নিজের কাজে মন দিলেন। তো এই ছিল গল্পের আমাদের দ্বিতীয় অংশ, এবং এই গল্পে আরও কিছু অংশ বাকি আছে, যেটা আমরা তৃতীয় ক্লাস অর্থাৎ পরবর্তী ক্লাসে পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা আজকের ক্লাসে যতখানি পাঠ করলাম সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তার কিছু আমরা অনুশীলন করি। এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে স্কুলে ক্লাস না থাকলেও শিক্ষার্থীরা কেন স্কুল প্রাঙ্গণে জটলা করছিল। তো আমরা দেখছিলাম যে এর কারণ দুইটা ছিল। একটা হচ্ছে যারা ভালো ছাত্র প্রমোশন পেয়েছে, সেটা সব বিষয়ে পাশ করেই হোক কিংবা বিবেচনা নিয়েই হোক, যারা প্রমোশন পেয়েছে তারা নিজেদের মুখটা দেখানোর জন্য, এই কৃতিত্বটা প্রকাশ করার জন্য। আর যারা প্রমোশন পাননি তারা যেন প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন তদবির সুপারিশ, তদবির করার জন্য, তদবির নেওয়ার জন্য, বা শিক্ষকদের অনুরোধ করার জন্য যে আরেকবার যেন বিবেচনা করা হয়। তো এই দুই উদ্দেশ্যে শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে জটলা করছিল, যদিও ক্লাস ছিল না সে সময়। সে তো সবাই চায়, উক্তিটির প্রেক্ষাপট কি? তো আদু ভাই যখন গল্পকথকের পা জড়িয়ে ধরে প্রমোশনের তার কথা বললেন, তখন উক্তিটি করা হয়েছে যে প্রমোশন তো সবাই চায়। আদু ভাই প্রমোশনের জন্য ব্যাকুল হওয়ার কারণ কি? তো আমরা দেখেছিলাম যে আদু ভাইয়ের এমন মানসিকতা ছিল না সে যে অন্যায়ের আশ্রয় নেবে বা অন্যায়ভাবে সে প্রমোশন নেবে। কিন্তু এবার অর্থাৎ এবার হচ্ছে তার তার ছেলে যখন ক্লাস 7 থেকে ক্লাস 6 থেকে 7-এ প্রমোশন পান, তো তখন আদু ভাই ক্লাস 7 থেকে 8-এ প্রমোশনের জন্য ব্যাকুল হয়েছে, কারণ তার স্ত্রী তাকে বলে দিয়েছিল যে একই ক্লাসে বাবা এবং ছেলে পড়তে পারবে না, হয় আদু ভাইকে প্রমোশন নিয়ে 8-এ উঠতে হবে, নতুবা আদু ভাইকে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তো আদু ভাই তো পড়াশোনা ছেড়ে দিলে বাঁচবে না, সে পড়াশোনাকে অনেক ভালোবাসে। তো এই কারণে আদু ভাই এবার প্রমোশন পাওয়ার জন্য ভীষণ ব্যাকুল হয়েছিল। ফার্সিতে কত নম্বর পেয়েছিলেন আদু ভাই? আমরা দেখেছি ফার্সিতে 3 নম্বর পেয়েছিলেন আদু ভাই। কোন পরীক্ষার খাতায় আদু ভাই সিরাজউদ্দৌলার ছবি এঁকেছিলেন? বলো দেখি। লর্ড ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার ছবি এঁকেছিলেন কোন খাতায়? ইংরেজি পরীক্ষার খাতায়। ফার্সি খাতায় আদু ভাই কি লিখেছিলেন? ফার্সি খাতায় আদু ভাই একটা থিসিস বা নিবন্ধ লিখেছিলেন, কিসের উপরে? যে এই বাংলাদেশে ফার্সি ভাষার কোনো প্রয়োজন নেই, অযথা সেই ভাষা আমদানি করা দরকার নাই, এবং সেই ভাষা ছেলেমেয়েদের কষ্ট করে শেখানোর দরকার নাই। আচ্ছা, তো এই বিষয়ে তিনি আলোচনা করেছিলেন, বাংলায় লিখেছিলেন সেখানে। ভূগোল খাতায় কি লিখেছিলেন আদু ভাই? ভূগোল খাতায় আদু ভাই লিখেছিলেন কি, যে এই পৃথিবীটা গোলাকার এবং এটা সূর্যের চারপাশে ঘোরে। এইসব গাঁজাখুরি গল্প তিনি বিশ্বাস করেন না, এইসব ভুয়া তার কাছে। 9 নম্বর প্রশ্ন, যে ইতিহাস খাতায় কি লিখেছিলেন আদু ভাই? ইতিহাস খাতায় একই ধরনের কথা, যে কোন রাজার ছেলে কোন রাজা, তার ছেলে কে, তার ছেলে কে, এসব কথার কোনো প্রমাণ নেই, এসব কল্পনা, কাল্পনিক। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আদু ভাইয়ের কিন্তু হয়তোবা একাডেমিক মেধা যেটাই হোক, ফলাফল যাই হোক, তার এই যে প্রশ্নের উত্তর দেওয়ার যে ধরনগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু একটা সৃজনশীলতা রয়েছে আদু ভাইয়ের মধ্যে। আদু ভাই একদম বোকা, কিছু লিখতে পারে না এমন না, আদু ভাইয়ের কিন্তু মেধা আছে। আর না হলে তিনি কিন্তু এভাবে লিখতেন না যে বাংলাদেশের ভাষী ভাষা কেন শেখা দরকার। একটু গভীরভাবে যদি চিন্তা করো তাহলে দেখবে যে আদু ভাই ঠিক। কারণ এই বঙ্গদেশে ফার্সি ভাষা আসলে প্রয়োজন তো নেই, ফার্সি ভাষা শেখার প্রয়োজন নেই। তো এই সব বিষয় যদি আমরা গভীরে চিন্তা করি, আপাত দৃষ্টিতে মনে হবে যে না, আদু ভাই সব ভুল লিখেছে এবং তার হচ্ছে
সে ফেল করার যোগ্য। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখবো যে আদু ভাইয়ের একটা চিন্তাশীল মন ছিল, বা একটা তার লেখার মধ্যে একটা লজিক ছিল বা যুক্তি ছিল। তো যাই হোক, তো আদু ভাই তার যুক্তি অনুযায়ী সবগুলো পরীক্ষা খাতায় উত্তর দিচ্ছে নিজের মতো করে। বেতমিজ শব্দের অর্থ কি? বেতমিজ শব্দটির অর্থ হচ্ছে বেয়াদব। এই বেতমিজ বলে আদু ভাইকে গালি দিয়েছিলেন হচ্ছে, আদু ভাইকে গালি দেয়, আদু ভাইকে সম্বোধন করেছিলেন ফার্সি শিক্ষক রাগ প্রকাশ করার অর্থে। যদিও আমরা জানি আদু ভাই বেতমিজ নন, আদু ভাই অনেক ভালো মানুষ এবং সব শিক্ষকই সেটা জানে। আদু ভাইয়ের জন্য সুপারিশ করতে গল্প কথক প্রথমে কোন শিক্ষকের কাছে গিয়েছিলেন? আদু ভাইয়ের জন্য সুপারিশ করতে গল্প কথক সবার আগে গিয়েছিলেন ফার্সি শিক্ষকের কাছে, কারণ এই ফার্সি পরীক্ষায় গল্প কথক 100-র মধ্যে 105 নম্বর পেয়েছিলেন। তো এই জন্য তিনি ভেবেছিলেন এই শিক্ষক তাকে বেশি ভালোবাসেন, ভালোবাসবে, যেহেতু তার বিষয়ে তিনি ভালো করেছেন। তো এই জন্য তিনি সবার আগে এই ফার্সি শিক্ষকের কাছেই গিয়েছিলেন। তো এই প্রশ্নগুলোর বাইরে আরও অনেক প্রশ্ন হবে, অনেক দাগানো আছে লাইন, তোমরা দেখবে অনেক শব্দকে অন্য কোনো রঙে রাঙানো হয়েছে। এই শব্দগুলো ভিন্ন কালারের, এই শব্দগুলো এবং দাগানো লাইনগুলো ভালো করে পড়বে, পড়লে আরও অনেক প্রশ্ন পাবে, সেগুলো তোমরা নোট করে নিবে। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ক্লাসে আদু ভাইয়ের গল্পের তৃতীয় এবং শেষ অংশ নিয়ে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।